এই কবুতর, আমাকে তোর আমের ঝুড়িটা দে তো, আমার আম খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু ঈগল দাদা, তুমি আমাকে টাকা কখন দিবে? আমি কিন্তু বাকিতে তোমাকে আম দিতে পারবো না, কারণ আমগুলো বিক্রি করে খাবার কিনে নিয়ে আসবো। তোর এত বড় সাহস, আমাকে বাকি দিতে চাইছিস না? দাঁড়া, তোকে এক্ষুনি আমি আমার শক্তি দেখাচ্ছি। এসব বলে ঈগল লাঠি দিয়ে কবুতরকে মারতে থাকে। আমাকে মেরো না দাদা। এ কি ঈগল দাদা, কবুতর দাদাকে এভাবে মারছো কেন? মারবো না তো কি করব? এই কবুতরের কাছে আমি আম কিনতে চেয়েছি, কিন্তু কবুতর নাকি আমার কাছে আম বিক্রি করবে না। কবুতর দাদা, ঈগল দাদা প্রতিবেশী হয়ে আম কিনতে চাইছে, তাহলে তুমি আম বিক্রি করছো না কেন? আমার ভুল হয়েছে ঈগল দাদা, আমাকে ক্ষমা করে দাও, আর আমগুলো তুমি নিয়ে যাও। এ কথা বলে ভয়ে কাঁপতে কাঁপতে কবুতর সেখান থেকে চলে যায়, আর ঈগল আমগুলো নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, বাবা, এত আম তুমি কোথায় পেলে? আমি আজ মজা করে আম খাবো। ঈগল, এখানে কত টাকার আম নিয়ে এসেছো? আরে, আমার শরীরে এত শক্তি থাকতে আম কিনে নিয়ে আসতে যাব কেন? কবুতরের কাছে আমগুলো ছিনিয়ে নিয়ে এসেছি, কিন্তু অন্য পাখিরা জানে আমি বাকিতে আম নিয়ে এসেছি। তাহলে যদি কবুতর টাকা নিতে আসে তখন কি করবে? আড়ালে গিয়ে কবুতরকে এমন মার মেরেছি যে ও টাকার কথা বলার সাহসই পাবে না। তাহলে তো ভালোই হয়েছে ঈগল, এখন থেকে এভাবে পাখিদের কাছে আমরা ফ্রিতে সবকিছু আনতে পারবো। তোমার যা প্রয়োজন তুমি তাই নিয়ে আসবে, আর শুধু আমার কথা বলবে যে বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ঈগল, টুনির কাছ থেকে কিছু মাটির হাঁড়ি নিয়ে আসি। টনি, আমাকে কয়েকটা মাটির হাঁড়ি দে তো। মাটির হাঁড়িতে রান্না খুব মজা লাগে, তাই ভাবছি এখন থেকে মাটির হাঁড়িতে রান্না করব। আজ এই কয়টা হাঁড়ি বানিয়েছি, এগুলো বিক্রি করে বাজার খরচ করব। তুমি কি এখন টাকাটা দিতে পারবে? এখন টাকা দিতে পারবো না টুনি, তুই বিকেলে বাজারে যাওয়ার সময় আমাদের বাড়িতে ঢুকে টাকাটা নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে ইগলি দিদি। এরপর ইগলি মাটির হাঁড়িগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতে টুনি ঈগলের বাড়িতে চলে আসে। ইগলি দিদি, ইগলি দিদি, আমার টাকাটা দাও তো, আমি বাজারে যাব। তোর এত বড় সাহস, আমার বাড়িতে টাকা চাইতে এসেছিস? এখন কি এখান থেকে যাবি নাকি মার খাবি? না না ঈগল দাদা, আমার কোনো টাকা লাগবে না, তবু তুমি আমাকে মেরো না। এ কথা বলে টনি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, আর পথে কবুতরের সাথে দেখা হয়ে যায়। টুনি, এভাবে হাঁপাচ্ছিস কেন? কোথায় গিয়েছিলি? তারপর টনি কবুতরকে সব কথা খুলে বলে। আমার কাছে তো বাকিতে আম নিতে চেয়েছিল বলে আমি দিতে চাইনি, আর শয়তান ঈগল আমাকে কত মার মেরেছে। মার খাওয়ার ভয়ে তখন তোকে সত্যিটা বলিনি টুনি। আমি তো আর এটা জানতাম না। এখন থেকে যা কিছু বিক্রি করব তা নিয়ে রাতে বাজারে যাব, তাহলে ওই ঈগল আমাদের আর ধরতে পারবে না। হ্যাঁ টুনি, সেটাই করতে হবে। এসব বলে কবুতর আর টনি সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। দেখো, মধুসি কত সুন্দর সাইকেল চালাচ্ছে, আমাকে সাইকেলটা এনে দাও না, আমিও সাইকেল চালাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি সাইকেলটা এনে দিচ্ছি। আয় মধুসি আয়, তোর সাইকেলটা দে তো, আমার মেয়ে নাকি সাইকেল চালাবে। না না, আমার সাইকেল আমি একাকে দেব না, অনেক কষ্ট করে বাবা আমাকে সাইকেলটা কিনে দিয়েছে। সাইকেল দিবি নাকি মেরে তোর হাত পা ভেঙে দিব? আমাদের শক্তি সম্পর্কে তোর জানা নেই জন্য সাইকেল দিতে চাচ্ছিস না। বনের সব পাখিরা জানে আমরা কারো কাছে কিছু চাইলে সেটা না দিলে তার কি অবস্থা করি। আমি কি মেরো না, তোমরা সাইকেলটা নিয়ে যাও। এসব বলে মৌটুসি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আমরা এখানে একটা বাড়ি বানিয়ে পাখিদের রূপ ধরে থাকবো। ডাইনি আমাদের রাজ্য ঘুরে যখন খুঁজে পাবে না, তখন তো চলে যাবে, আর আমরাও আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো। মা, এখানে একটা মটরশুঁটি ঘর বানাও, পাখিরা তো এমন ঘরেই থাকে। এরপর মা পরি তার জাদু শক্তি দিয়ে মটরশুঁটির ঘর বানিয়ে ফেলে এবং তাদের রূপ পরিবর্তন করে পাখির রূপে চলে আসে। বাবা মা, চলো আমরা সাইকেলে করে ঝর্ণার কাছে যাই, ঝর্ণার পানিতে গোসল করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে মা, চল।
এরপর সবাই মিলে সাইকেলে উঠে ঝর্ণার কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তারা ঝর্ণার কাছে পৌঁছে যায়। ও মা, ঝর্ণার কাছে এত সুন্দর মটরশুঁটি ঘর কে বানালো? ইগল, যারই হোক না কেন, আমরা কিন্তু ঘরটা নিয়ে যাব। মটরশুঁটি ঘরটা যে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এই ঘরে কে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় তো। কে তোমরা, আর আমাদের ডাকছো কেন? তোদের ঘরটা আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ঘরটা আমরা নিয়ে যাব। আর যদি কোনো কথা বলিস তাহলে এখানেই মেরে পুঁতে রাখবো। তোরা হয়তো জানিস না, আমাদের শক্তি দেখে সবাই ভয় পায়। আমরা যেটা পছন্দ করি সেটাই ছিনিয়ে নেই। আমাদের ওপর কথা বলার কোনো পাখি সাহস পায় না। কিন্তু আমার সাহস আছে। সৃষ্টিকর্তা তোকে শুধু একাই শক্তি দেয়নি, তিনি আরো অনেকজনকেই তোর থেকে বেশি শক্তি দিয়েছে। এ কথা বলে পরি জাদু শক্তি দিয়ে তাদের আসল রূপ ধারণ করে। পরি, তুমি এখানে? মানে আমি তোমাকে চিনতে পারিনি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার শক্তি দেখে ভালো ব্যবহার করছিস? সবার কাছে জিনিসপত্র কেড়ে নেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। আগে তোর বাড়িতে চল, তারপর তোকে মজা দেখাবো। এরপর পরি সবাইকে নিয়ে জাদুর মাধ্যমে ঈগলের বাড়িতে চলে আসে। মা, তুই বনের পাখিদের বাড়িতে গিয়ে সবাইকে এখানে ডেকে নিয়ে আয় তো। সবার জিনিসপত্র ফিরিয়ে দেয়া হবে। আচ্ছা ঠিক আছে মা। বাড়িতে কেউ আছো? বাইরে এসো তো। একে ছানা পড়ে, তুমি আমার বাড়িতে কি মনে করে এসেছো? তারপর ছানা পরি টুনিকে সব কথা খুলে বলে। আর দুজনে মিলে সবার বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে ঈগলের বাড়িতে চলে আসে। এসেছো তোমরা? এখানে সব জিনিসপত্র রাখা আছে। তোমাদের যার যার জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাও। আর এই পাখিরা তোমাদের কোনো কিছু কেড়ে নিতে পারবে না, কারণ এদের আমি ব্যাঙ বানিয়ে দিয়েছি। তোমরা এখন থেকে সুখে থাকতে পারবে। পরি, আমাদের এত বড় উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো অন্যায় কাজ করব না। তবু আমাদের আসল রূপ ফিরিয়ে দাও। না পরি, ওদের রূপ ফিরিয়ে দিও না। তুমি চলে গেলে আবার আমাদের ওরা অত্যাচার করবে, তাই ওরা এই রূপেই থাকুক। অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হয়। হ্যাঁ পাখি, তুমি একদম ঠিক কথাই বলেছো। টোনা, শোনো, তুমি টুকিকে দেখে রেখো, আমি বুড়িমাকে খাবারটুকু দিয়ে আসছি। এই কথা বলে টুনি মিনু বৃদ্ধার বাড়িতে চলে যায়। একে বুড়িমা, এত বেলা হয়ে গেছে আর এখনো তুমি শুয়ে আছো? আমার শরীরটা বেশি ভালো না রে মা, মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। শোন না রে মা, তুই তো আমার মেয়ের মতো, আমাকে সেবা যত্ন করছিস, তাই আজ তোকে আমি একটা গোপন কথা বলতে চাই। গোপন কথা? কি গোপন কথা বলবে বুড়িমা, বলো তো। ওই যে দেয়ালে ঘড়িটা দেখতে পাচ্ছিস, ওই ঘড়িটার একটা বিশেষ ক্ষমতা আছে। কোনো এক বৃষ্টির দিনে তোর মেসোমশাই ওই ঘড়িটা আমাকে উপহার দিয়েছিল, আর বলেছিল এই ঘড়িটা বন্যা হওয়ার খবর দিতে পারে। এই ঘড়িটা আজকে থেকে তোর কাছেই রাখিস রে মা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এবার তুমি খাবারটুকু খেয়ে নাও তো। এরপর টুনি মিনু বৃদ্ধাকে খাবার খাইয়ে দিয়ে বৃদ্ধার ঘড়িটা নিয়ে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এ কি, ঘড়িটা এমন অদ্ভুত আওয়াজ করলো কেন? টুনি, এই টুনি! কি হয়েছে টোনা, এত জোরে চিৎকার করছো কেন? এই ঘড়িটা তুমি কোথা থেকে এনেছো বলো তো? ঘড়িটা তো দেখি অদ্ভুত একটা আওয়াজ করলো। তার মানে এটা আবার ঘড়ির বন্যা হওয়ার অগ্রিম বার্তা নয় তো? তোমাকে দেখে মনে হচ্ছে এই ঘড়ির বিষয়ে তুমি কিছু জানো, আর সেটা আমার থেকে লুকানোর চেষ্টা করছো। বলো তো টুনি, সত্যিটা বলো। এই ঘড়িটা আমাকে বুড়িমা দিয়েছিল, আর বলেছিল এই ঘড়ি বন্যা হওয়ার অগ্রিম বার্তা দেয়। আর এই অদ্ভুত আওয়াজই মনে হয় বন্যা হওয়ার খবর। টোনা, হ্যাঁ টোনা,
এক্ষুনি এই খবরটা বনের সবাইকে দিতে হবে আর আমাদেরকে একটা ভেলা বানাতে হবে। এরপর টোনা ও টুনি মিলে বন্যা হওয়ার খবরটা বনের সবাইকে দিয়ে আসে। আর তাদের কথা শুনে কালু ও কাকুলি হাসতে থাকে। ঘড়ি আবার বন্যার খবর দিতে পারে নাকি? শোন টুনি, তোরা দুজন মনে হয় পাগল হয়ে গেছিস। চলে যা তো এখান থেকে, নয়তো তোদের সাথে আমরাও পাগল হয়ে যাব। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায় আর বন্যার জন্য প্রস্তুতি নিতে থাকে। আমাদের ভেলা বানানো শেষ টুনি। আচ্ছা টুনি, ওই বুড়িমা আমাদেরকে আবার বোকা বানাচ্ছে না তো? তা না হলে বৃষ্টি ছাড়া বন্যা হবে কিভাবে? তা বন্যা হলেই বুঝতে পারবো যে এই ঘড়ি সত্যি বলে নাকি মিথ্যে বলে। চলো টোনা, আমরা বাড়িতে চলে যাই, ওইদিকে আবার মেয়েটা একাই আছে। এরপর টোনা ও টুনি বাড়িতে চলে আসে আর এভাবে দেখতে দেখতে দিন কেটে রাত হয়ে আসে। আর রাত হতেই টুনি তাদের ঘরে বন্যার পানি ঢুকতে দেখতে পায়। টোনা, ওই দেখো, বন্যার পানি আমাদের ঘরে ঢুকছে। তার মানে ওই ঘরে ঠিক কথাই বলে। চলো টোনা চলো, বন্যার পানিতে ডুবে যাওয়ার আগে আমরা এই বন ছেড়ে চলে যাই। হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে। চলো আমরা আমাদের ভেলায় করে অন্য বনে চলে যাই। এরপর পুরো বনে ধীরে ধীরে বন্যার পানি প্রবেশ করে, কিন্তু বন্যার এই পানি কোথা থেকে আসছে তা ওই বনের কেউই জানে না। এরপর টুনি তার পরিবারকে নিয়ে বন্যার জলে ভেলা ভাসিয়ে অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকে। আর যাওয়ার সময় কালু ও কাকুলিকে দেখতে পায়। দেখলে তো কালু দাদা, গরিবের কথা তেতো হলেও ফলে যায়। শোনো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার ঘরটাও একেবারে ডুবে যাবে। তাই তোমরা আমাদের ভেলায় এসে বসো, আমাদেরকে এক্ষুনি বন ছেড়ে পালাতে হবে। না না, এ বন ছেড়ে আমরা কোথাও যাব না। এরপর টনি তার পরিবারকে নিয়ে জলে ভাসতে ভাসতে সেখান থেকে চলে যায়। কালু চলো, এক্ষুনি আমরা চুরি করতে বেরিয়ে পড়ি। এই বন্যায় হয়তো অনেকেই তাদের জিনিসপত্র রেখে পালিয়ে গেছে, আমরা গিয়ে তাদের জিনিসপত্র উদ্ধার করি। এরপর কালু ও কাকুলি টুনির বাড়িতে চলে যায় আর টুনির ঘর বন্যার পানিতে ভেসে যেতে দেখতে পায়। চলো কাকুলি, আমরা এখন তোতার বাড়িতে যাই, ওর বাড়িতে নিশ্চয়ই কিছু পাবো। এরপর কালু ও কাকুলি তোতার বাড়িতে যায়, কিন্তু সেখানেও কিছুই পায় না। এদিকে বন্যার পানি অনেক বেশি বেড়ে যায় আর কালু ও কাকুলি তাদের বাড়িতে ফিরে আসে। তোমার বুদ্ধি শুনে এখন বুঝি আমাকে বন্যার পানিতে ডুবে মরতে হবে। তখন যদি লোভ না করে টুনির সাথে চলে যেতাম, তাহলে এখন আর কাঁদতে হতো না। কালু ও কাকুলি যে গাছে বসেছিল, হঠাৎ সেই গাছটা বন্যার পানিতে ভেঙে পড়ে যায় আর কালু ও কাকুলি পানিতে পড়ে যায়। মা, ও মা, আসার সময় একটা বাগানে অনেকগুলো ফল গাছ দেখেছিলাম, ওখান থেকে কিছু টাটকা ফল নিয়ে এসো না মা। ঠিক আছে রে মা, তুই আমাদের পরীদের জাদুর কাঠিটা নিয়ে এখানেই থাক, আমি তোর জন্য ফল নিয়ে আসছি। আর শোন, তুই কোনো ভয় পাস না কেমন, এই জাদুর কাঠি তোকে রক্ষা করবে। এরপর পরিমাতা ফল বাগানে চলে যায়। অন্যদিকে পরিকন্যা জাদুর কাঠি নিয়ে যেই না নদীর খুব কাছে যায়, তখনই তার জাদুর কাঠিটা নদীতে পড়ে যায় আর সেটা ভাসতে ভাসতে অনেক দূরে যায়। আমি কি করলাম? আমাদের জাদুর কাঠিটা নদীতে ফেলে দিলাম। জাদুর কাঠি না থাকলে যে আমরা আমাদের রাজ্যে ফিরতে পারবো না। এখন আমি কি করব? পরিকন্যা নদীর ঘাটে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর তখনই ভেলা নিয়ে সেখানে টুনির পরিবার আসে। আর টুনির পরিবারকে জলে ভেসে আসতে দেখে পরিকন্যা চিৎকার করতে থাকে, সাহায্য করো টুনি পাখি, আমাদের জাদুর কাঠিটা পানিতে ভেসে যাচ্ছে, আমাকে সেটা এনে দাও টুনি পাখি। পরিকন্যার চিৎকার শুনে টুনি অনেক জোরে জোরে ভেলা চালাতে থাকে আর পরীদের জাদুর কাঠিটা উদ্ধার করে। এ নাও তোমার জাদুর কাঠি।
তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি। আচ্ছা, তোমরা এইভাবে নদীতে ভেলা ভাসিয়ে কোথায় যাচ্ছিলে বলো তো? টুনি পরিকন্যাকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, তোমরা জানো না বন্যা কিভাবে হলো, তাই তো? দাঁড়াও, আমি আমার জাদুর কাঠির কাছে জেনে নিচ্ছি। এই জাদুর কাঠি, বলতো পাশের বনে বন্যা হওয়ার কারণ কি? বন্যা হওয়ার কারণ টুকির হাতে থাকা ওই ঘড়ি। ওই ঘড়িটা যখন এক অদ্ভুত আওয়াজ করে, তখনই সে বন বন্যায় ডুবে যায়। এই ঘড়ি অনেকগুলো বনকে বন্যায় ডুবিয়েছে, তাই এক্ষুনি এই বনকে বাঁচাতে চাইলে এই ঘড়িকে ভেঙে ফেলো। এরপর টুনি সাথে সাথে সেই ঘড়িটা ভেঙে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ পরিকন্যা, তোমার জন্য আমরা আরেকটা বনকে বাঁচাতে পারলাম। তোমরাও আমাদের অনেক বড় উপকার করেছো টুনি পাখি। আর তোমাদের বনের বন্যার পানি নেমে গেছে, এখন তোমরা যেতে পারো। আর এই নাও, এই জাদুর মাদুরটা তোমাদেরকে পৌঁছে দিবে। এরপর টুনিরা জাদুই মাদুরে চড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে পরিমাতা পরিকন্যার জন্য ফল নিয়ে আসে, আর দুজনে মিলে ফল খেতে থাকে। হে কি, কালু দাদার কাকলি দিদি তো ডুবে যাচ্ছে। চলো মাদুর, তাদের কাছে চলো। এরপর জাদুই মাদুর কালু ও কাকুলির কাছে যায় আর তাদের দুজনকে উঠিয়ে নেয়। তোর কথা না শুনে আমাদের এমন অবস্থা হয়েছে টুনি। আমরা দুজনে লোভে পড়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম বন্যার পানি বেশি হবে না, আর এজন্য আমরা তোদের মতো বন ছেড়ে যাওয়া পাখিদের ঘরবাড়ি লুট করে ধনী হতে চেয়েছিলাম। আর ধনী হতে গিয়ে পানিতে ডুবে মরতে বসেছিলাম। তোমাদের কতবার করে বলেছি, লোভ করো না, লোভ করো না। লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়, আর কখনো লোভ করবে না, বুঝেছো? এখন চলো, বনে বন্যা চলে গেছে, এখন আমরা আমাদের বনে ফিরে যাই। আর বুড়িমা আমাকে এমন একটা ঘড়ি কেন দিয়েছিল তা জানতে চাই। এরপর সবাই মিলে বুড়িমার বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে বুড়িমার ভাঙাচোরা ঘর ছাড়া আর কাউকেই দেখতে পায় না। বুড়িমা হয়তো বন্যার জলে ভেসে গেছে টুনি, কি আর করবে, চলো আমরা এবার বাড়িতে চলে যাই। এরপর তারা মিনু বৃদ্ধাকে না পেয়ে যে যার বাড়িতে চলে যায়, আর নতুন করে ঘর বানিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়লে কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি দেখতে কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।